আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অর্পা হাসান। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। তৃতীয় ধাপের ৮৭টি উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ আজ। ঘূর্ণিঝড় রিমালের কারণে ২২ উপজেলার নির্বাচন স্থগিত। রোহিঙ্গাদের জন্য বিশ্বব্যাংকের কাছ থেকে প্রায় ৩,৮০০ কোটি টাকা ঋণ ও অনুদান পাচ্ছে সরকার। ব্যবহার হবে অবকাঠামো ও সেবামূলক খাতে। জেনারেল আজিজ আহমেদ এবং বেনজির আহমেদ ইস্যুতে সরকার বিব্রত নয়, মন্তব্য ওবায়দুল কাদেরের। অপরাধী যেই হোক, কোনো ছাড় নয়। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। তৃতীয় ধাপের ৮৭টি উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ আজ সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। এদিকে ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতির কারণে এই দফায় স্থগিত করা হয়েছে ২২ উপজেলার ভোট গ্রহণ। নির্বাচনী এলাকার আইন শৃঙ্খলা রক্ষায় অন্যান্য বাহিনীর পাশাপাশি মোতায়েন করা হয়েছে ৩০০ প্লাটুন বিজিবি। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। তৃতীয় ধাপে ৮৭টি উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের জন্য কেন্দ্রে কেন্দ্রে চলছে শেষ সময়ের প্রস্তুতি। এ দফায় ১১২টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ২২টি ও নানা জটিলতার কারণে আরও ৩টি উপজেলায় ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। বাকি ৮৭ উপজেলায় নির্বিঘ্নে ভোট গ্রহণে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। এরই মধ্যে ৩০০ প্লাটুন বিজিবি সহ র্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে ভোটের মাঠে। এই দফায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১,০০০-এর বেশি প্রার্থী। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ১২ জন। এবারের উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম দুই দফায় রেকর্ড সংখ্যক কম ছিল ভোটের হার। তৃতীয় দফায়ও ভোটার উপস্থিতি বাড়ানো নির্বাচন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ। ভোটার উপস্থিতি কমিশনের উপরে ডিপেন্ডেন্ট না, কমিশনের উপরে ডিপেন্ডেন্ট শুধু এইটুকু যে কমিশন শান্তিপূর্ণভাবে নির্বাচনটা করতে পেরেছে কিনা, ভোটারদের নিরাপত্তা আছে কিনা, প্রার্থীর নিরাপত্তা আছে কিনা, এটা তো সেগুলো তো কোনো সমস্যা নেই আমাদের। অতএব সেই ক্ষেত্রে আমাদের কারণে, নির্বাচন কমিশনের কারণে তো কোনো ভোটার উপস্থিতি কমছে না। সেখানে যেহেতু আমাদের দেশে আরেকটি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করছে না, বড় একটা রাজনৈতিক দল, সেই জন্য তার একটা প্রভাব আছে। এছাড়া অন্যান্য অনেক কিছু থাকতে পারে, আবহাওয়া থাকতে পারে, সিজন থাকতে পারে, ওখানে ক্যান্ডিডেট কেমন আছে সেটার উপর, ক্যান্ডিডেটের জনপ্রিয়তা কেমন, বেশি অধিক সংখ্যক জনপ্রিয় ক্যান্ডিডেটরা থাকলে সেখানে ভোটের হার বেশি পড়ে। চতুর্থ ও শেষ দফার উপজেলা পরিষদ নির্বাচনে ভোট হবে ৫ জুন। স্থগিত হওয়া উপজেলাগুলোতে দ্রুত ভোটের আয়োজন করা হবে বলেও জানিয়েছে কমিশন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের আর্থসামাজিক উন্নয়ন প্রকল্পের জন্য বিশ্বব্যাংকের কাছ থেকে প্রায় ৩,৮০০ কোটি টাকা ঋণ ও অনুদান পাচ্ছে সরকার। এর মধ্যে ঋণ সহায়তা ২,৩০০ কোটি টাকা। একনেক সভায় এই প্রকল্পটি পাশ হয় বলে জানান পরিকল্পনা মন্ত্রী। ১ বছরের জন্য নেওয়া প্রকল্পের টাকা রোহিঙ্গাদের ভৌত অবকাঠামো ও সেবামূলক খাতে ব্যবহার করা হবে। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য এতদিন মানবিক সহায়তা হিসেবে শুধু বিদেশি অনুদান নিয়েছে সরকার। এবার প্রথমবারের মতো মাত্র ২ মাসের প্রস্তুতিতে বিশ্বব্যাংক থেকে ঋণ সহায়তা নেওয়া হচ্ছে ২,৩০০ কোটি টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় রোহিঙ্গাদের জন্য ৩,৮০০ কোটি টাকা ঋণ ও অনুদান প্রকল্প পাশ হয়। এ টাকা মিয়ানমারের নাগরিকদের স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ, রাস্তাঘাট, বনায়ন, ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণে ব্যয় করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। রোহিঙ্গাদের জন্য আমরা করছি আমাদের সমাজ ব্যবস্থাকে ব্যালেন্স রাখার জন্য। আবারও এখানে এতগুলি লোক আসে, ১০ লাখ লোকটা ছোট জায়গায় এসে গেছে। এদের তো আমরা আগেই বলেছি, এটা তো রাষ্ট্রীয় পলিসি, এখানে বলার কিছু নাই যে আমরা তাদেরকে ধাক্কায় মরণের মুখে ফেলে দিতে পারি না। কালকে যদি এখানে মহামারী শুরু হয়ে যায়, সর্বনাশ হবে, এটা আমার দেশে ছড়ে আসবে। সর্বদিক দিয়ে চিন্তা করে আমাদেরকে এটা করতে হয়। সুতরাং রোহিঙ্গা চাপায়া দিচ্ছে না বিশ্বব্যাংক, বিশ্বব্যাংক যা দিচ্ছে সেটা আমরা আমাদের মত নিয়ে দিচ্ছি, সুষ্ঠুভাবে এটা করছি। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকায় জরুরি খাদ্য সহায়তা পৌঁছে দেয়া ও ক্ষতিগ্রস্ত বাঁধ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশের কথাও তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। একটা লং টার্ম সিদ্ধান্ত প্রধানমন্ত্রী দিলেন যে সাইক্লোনে বাঁধ এমনি পুরনো অনেক, আর সাইক্লোনের ইফেক্টে এটা মাছগুলো নষ্ট হয়ে গেছে, ক্ষতি হয়ে গেছে।
তিনি আদেশ দিলেন যে যত দ্রুত সম্ভব এগুলো সংস্কার করে কার্যকরী করতে হবে। বর্ষা আসছে, আরো খুব কষ্ট বাড়বে মানুষের। সভায় কর্ণফুলী নদীর তীর রক্ষা, নওগাঁর মহাদেবপুরে অত্যাধুনিক সাইলো নির্মাণ সহ 11টি প্রকল্পের জন্য 14,337 কোটি টাকা অনুমোদন দেয় একনেক। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। জেনারেল আজিজ আহমেদ ও বেনজির আহমেদ ইস্যুতে সরকার বিব্রত নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিচার করার সৎসাহস সরকারের আছে, অপরাধী যেই হোক তাকে কোনো ছাড় দেন না শেখ হাসিনা। রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হাত ধরে এদেশে গুম ও হত্যার রাজনীতি শুরু হয়েছিল। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। সমসাময়িক বিষয় নিয়ে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 75-এর পর 21 ইয়ার্স আমরা ক্ষমতায় ছিলাম, তখনও অনেক বাদ নির্মিত হয়েছে, আমাদের সময়ও হয়েছে। যদি কাজের মধ্যে দুর্নীতি প্রমাণ পেলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। এ সময় সাবেক সেনা এবং পুলিশ প্রধানের দুর্নীতির বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ৭৫ পরবর্তী শেখ হাসিনাই একমাত্র শাসক যিনি কোনো অপরাধীকে ছাড় দেননি। বেনজিরের বাড়ি তো টঙ্গিপাড়ায়, সেই সূত্র তো অনেকে ভাবতে পারে যে ক্ষমা পাবেন, অপরাধীর ক্ষমা নেই। এটা শেখ হাসিনা প্রমাণ করেছেন। গুম খুনের রাজনীতি দিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ষড়যন্ত্রের মাধ্যমে তারা এখনো টিকে থাকতে চায়। আজকে তারা বলে তারেক জিয়াকে দেশে এনে কিভাবে শাস্তি দিবে। শাস্তি তো তিনি পেয়ে গেছেন, শাস্তি কার্যকর করার জন্য তাকে দেশে ফিরিয়ে আনতে হবে এবং সেই চেষ্টা অব্যাহত। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবারও বলেন, জনগণের সম্পৃক্ততা না থাকায় বিএনপির আন্দোলন বারবার ব্যর্থ হয়েছে। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। দেশের অর্থনীতি লুট হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। সরকারের প্রশ্রয়ে মন্ত্রী এমপিরা অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন এমন অভিযোগ করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার পরিবর্তনে আবারও তীব্র আন্দোলনে নামবে বিএনপি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির জাফর। এমপি আনারকে যেভাবে হত্যা করা হয়েছে তাতে যেমন শিউরে উঠেছেন মানুষ, তেমনি তার অবৈধ কর্মকাণ্ডের যেসব তথ্য প্রকাশ পাচ্ছে তাতেও বিস্ময়ের সৃষ্টি হয়েছে। বিএনপি নেতারা বলছেন, শুধু তিনি নন, ক্ষমতাসীনরা দেশের অর্থনীতিকে লুট করেছেন। দিলীপ বড়ুয়া কি বলছে যে আজকে 80% এমপি হলো চোরাচালানের সাথে জড়িত। লজ্জাও লাগে না। ওই যে কক্সবাজারে ছিল তার এমপি একজন, তার টাইটেল হইল ইয়াবা মদিন। আরেকটা বানাইছিল তথ্য প্রতিমন্ত্রী, ওই যে টাকু চলে গেছে ক্ষমতা, তারও এরকম একটা টাইটেল হয়েছিল। সেনাপ্রধান আজিজের কথা বলছেন, আজিজ কার সৃষ্টি? তাদের সৃষ্টি। আজিজের অবস্থান ছিল কোথায়, কোথা থেকে কোথায় টেনে তোলা হয়েছে। আজকে বেনজির আহমেদ, আজকে এখন তার হাজার হাজার বেরোচ্ছে আপনার অপকর্ম, লুটের ইতিহাস। একটা দুইটা নয়, মধ্যরাতে নির্বাচিত সব তথাকথিত এমপি টেপি যা আছে, এরা এখন আকণ্ঠ নিমজ্জিত টাকার ভারে মারা পড়ার অবস্থা। মির্জা ফখরুল বলেন, তরুণদের সংগঠিত করে দলকে চাঙ্গা করা হবে। নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আবারও আন্দোলনে নামার কথা বলেন তিনি। আমি জানি আমাদের এখানে আপনার কথা বলাও বিপদ, এখানে চলাও বিপদ, এখানে আন্দোলন করাও বিপদ, সব বিপদ। কিন্তু এই বিপদকে কাটিয়ে উঠে আমরা একটা নিরপেক্ষ নির্বাচন চাই। সেই নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং তার জন্য আমরা অবশ্যই আন্দোলন আমাদের বহাল থাকবে, শুধু নয় তীব্র থেকে তীব্রতর হবে। গাজায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানান বিএনপির মহাসচিব। গাজা রাফাতে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। চারদিক ঘিরে ফেললো। শিগগিরই রাজধানী ঢাকায় ট্রাফিক ব্যবস্থাপনায় আসছে স্বয়ংক্রিয় সিগন্যালিং সিস্টেম। ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের যুগ্ম কমিশনার এস.এম. মেহেদী হাসান। এই সময় তিনি জানান, স্বয়ংক্রিয় সিগন্যালিং সিস্টেম চালু হলে হাতে ট্রাফিক নিয়ন্ত্রণের
আর প্রয়োজন হবে না। এজন্য জাপানের দাতা সংস্থা জাইকার উদ্যোগে ট্রাফিক নিয়মকানুন সম্পর্কে শিক্ষার্থী এবং অভিভাবকদের সচেতন করতে নগর জুড়ে নানা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলে জানান ট্রাফিক পুলিশের এই কর্মকর্তা। আমরা ইতিমধ্যে 2 সিটি কর্পোরেশনের সঙ্গে এবং অন্যান্য স্টেক হোল্ডার্স যারা আছে, যারা অথরিটি আছে, তাদের সঙ্গে বারবার যোগাযোগ করছি এবং আমরা খুবই আশাবাদী যে অচিরেই হয়তো ঢাকা শহরে ধীরে ধীরে এই সিগন্যাল অটোমেশন পদ্ধতি চালু হয়ে যাবে। তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 46,000 শিক্ষক নিয়োগের কার্যক্রম 6 মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। একই সাথে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি SM মাসুদ হোসেন দোলনের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। গত 29 মার্চ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের 21 জেলায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে 46,199 জনকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। এর আগে দ্বিতীয় ধাপে রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের লিখিত পরীক্ষায় 20,647 জন উত্তীর্ণ হন। প্রথম ধাপে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন 9,337 জন। মৌখিক পরীক্ষা শেষে প্রথম ধাপে 2,497 জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে। দেশে কতজন বিদেশি বৈধ বা অবৈধভাবে কাজ করছেন তার তালিকা চেয়েছে হাইকোর্ট। আগামী 3 মাসের মধ্যে তালিকা জমা দিতে পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছে আদালত। এ বিষয়ে করা রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি SM মাসুদ হোসেন দোলনের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। অবৈধ বিদেশি কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের সংশ্লিষ্টদের ব্যর্থতা এবং নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না তা জানতে চাওয়া হয়েছে রুলে। রিটকারীর আইনজীবী বলেন, এদেশের নাগরিকরা কর্মসংস্থান খুঁজতে গিয়ে বঙ্গোপসাগর থেকে ভূমধ্যসাগরের মৃত্যুবরণ করছে। অন্যদিকে বাংলাদেশে কর্মরত অবৈধ বিদেশিরা প্রতি বছর $10.2 বিলিয়ন মার্কিন ডলার এদেশ থেকে নিয়ে যাচ্ছে। জানাবো পার্টিস খেলার খবর। বিশ্বকাপে মাঠে ফেরার লড়াই শুরু করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ। নিজের অবস্থা বুঝে নিতে ইনজুরির পর প্রথমবারের মতো বল হাতে মাঠে নামেন তিনি। টিম ম্যানেজমেন্টের আশা, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগেই পুরোপুরি ফিট হয়ে উঠবেন দেশের অন্যতম সেরা পেসার তাসকিন। আরো জানাচ্ছেন পরাগারমান। অনুশীলন শুরু করেছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। চোটের শঙ্কা নিয়ে বিশ্বকাপ দলে রাখা হয়েছিল তাকে, তবে ধীরে ধীরে সেরে উঠেছেন এই পেসার। এবার ছোট রানাপে বোলিং শুরু করেছেন তাসকিন। ইনজুরির কারণে যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে পারেননি এ পেসার। বিশ্বকাপের আগে 2 প্রস্তুতি ম্যাচেও খেলা হবে না তার। তবে মূল পর্বের প্রথম ম্যাচে অর্থাৎ 8 জুন শ্রীলঙ্কার বিপক্ষে তাসকিনকে পেতে মরিয়া বাংলাদেশ দল। চোট থেকে সেরে ওঠার লড়াইয়ে থাকা তাসকিন আহমেদ এবার ছোট রানাপে বোলিং শুরু করেছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাসে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে দলের সাথে প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্স মাঠে অনুশীলন করেন তাসকিন আহমেদ, করেছেন বোলিংও। ঘরের মাঠে জিম্বাবুয়ের সিরিজে টানা 4 ম্যাচ খেলার পর চোটে পড়েন তাসকিন। বিশ্বকাপে তার খেলা নিয়েও সৃষ্টি হয়েছিল শঙ্কা, তবে সব শঙ্কার কালো মেঘ দূরে ঠেলে দিয়ে তাসকিনকে সহ অধিনায়ক করে ঘোষণা করা হয় বাংলাদেশের টি-20 বিশ্বকাপ দল। পরাগারমান, এটিএন বাংলা। সাউথ এশিয়ান ইউথ টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে রানার্স আপ হয়ে এশিয়ান ইউথ টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার ক্যান্ডিতে বাংলাদেশ অনূর্ধ্ব 19 বালক দল স্বাগতিক শ্রীলঙ্কার কাছে 3-2 সেটে হারলেও অন্য ম্যাচে পাকিস্তান, মালদ্বীপ এবং নেপাল দলের প্রতিটিকেই 3-0 সেটে হারিয়ে রূপার পদক জয় করে, অর্থাৎ দ্বিতীয় হয়। তবে বাংলাদেশ বালিকা অনূর্ধ্ব 19 দল এশিয়ান ইউথ চ্যাম্পিয়নশিপে কোয়ালিফাই করতে পারেনি। আগামী 30 জুন থেকে চীনের চংকুইং শহরে হবে 28তম এশিয়ান ইউথ চ্যাম্পিয়নশিপ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানাবো আরেকবার। তৃতীয় ধাপের 87টি উপজেলা পরিষদের নির্বাচন ভোট গ্রহণ আজ। ঘূর্ণিঝড় রিমালের কারণে 22 উপজেলার নির্বাচন স্থগিত।
রোহিঙ্গাদের জন্য বিশ্বব্যাংকের কাছ থেকে প্রায় ৩,৮০০ কোটি টাকার ঋণ ও অনুদান পাচ্ছে সরকার। ব্যবহার হবে অবকাঠামো ও সেবামূলক খাতে। জেনারেল আজিজ আহমেদ এবং বেনজির আহমেদ ইস্যুতে সরকার বিব্রত নয়, মন্তব্য ওবায়দুল কাদেরের। অপরাধী যেই হোক, কোনো ছাড় নয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাই।